সত্য ভয়ের ঘটনা। আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদেরকে শুনছেন সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের পরিচিত কারোর সাথে ঘটে যাওয়া বা আপনাদের এলাকায় ঘটে যাওয়া বা আপনাদের পার্শ্ববর্তী এলাকায় ঘটে যাওয়া সত্য ভয়ের ঘটনা আমাদেরকে শেয়ার করতে পারেন। আপনারা যেমন ঘটনা পাঠান আমরা তেমন ভাবেই উপস্থাপন করার চেষ্টা করি। কোনো ঘটনা ছোট, মাঝারি, আবার কোনো কোনো ঘটনা বড় হয়। বড় ঘটনা আমরা খুব কম পাই। আমরা যারা ঘটনা উপস্থাপন করছি আপনাদের সামনে, আপনাদের বিশেষ করে আমি উপস্থাপন করছি, আপনাদের কাছ থেকে ঘটনা নিয়ে মডারেটর প্যানেল সেগুলো সিলেক্ট করছেন। এখানে আমরা কিন্তু কেউ ঘটনা লিখি না। আপনারা যেভাবে পাঠান ঠিক সেভাবেই আমরা উপস্থাপন করার চেষ্টা করি। যার কারণে আমরা যদি ঘটনা লিখতাম তাহলে কিন্তু দীর্ঘ ঘটনা প্রতিনিয়ত আপনাদের সামনে উপস্থাপন করা সম্ভবপর হতো আমাদের জন্য। কিন্তু আমরা আপনাদেরকে একটি প্রতিশ্রুতি দিয়েছি যে আমরা ইনশাল্লাহ আপনাদের সামনে সত্য ভয়ের ঘটনাগুলো উপস্থাপন করার চেষ্টা করব। যার কারণে আমরা ঘটনা লিখে বড় করতে পারি না। আপনারা যেভাবে পাঠাচ্ছেন ঠিক সেটাই আপনাদেরকে আমরা শোনানোর চেষ্টা করছি। প্রিয় লিসেনার্স, কথা আর বাড়াবো না, ঘটনাতে চলে যাই। Stay tuned with FT Shorts. Assalamu alaikum. FT Shorts. A powerful angel descends from the shadows with glowing white wings. মাসুম ভাই স্টোরিটি আমাকে যখন দিয়েছেন এবং তিনি বলেছেন স্টোরিটি উনি ওনার মায়ের মুখ থেকে শুনেছেন। ঘটনাটির সময়কাল 1970-এর দশকের শেষ দিকে। ঘটনাটির স্থান গ্রেটার নোয়াখালী অঞ্চলের লক্ষ্মীপুর জেলার খিদিরপুর নামক একটি গ্রামে। ওই গ্রামে অনেকগুলি খাল ছিল। তো তেমনই একটি বিশাল এবং মোটামুটি গভীরতা সম্পন্ন একটি খালের চারদিকে অনেকগুলো সুপারি গাছ ছিল। বাংলাদেশের বিভিন্ন জায়গা বিভিন্ন কারণে বিখ্যাত। যেমন আমাদের রাজবাড়ী জেলা চমচমের জন্য বিখ্যাত, টাঙ্গাইলও চমচমের জন্য বিখ্যাত, তারপর কুমিল্লা রসমালাইয়ের জন্য বিখ্যাত। তো ঠিক তেমনি বাংলাদেশের বিভিন্ন জায়গা যেমন রাজশাহীর আম, এরকমভাবে লক্ষ্মীপুর কিন্তু সুপারির জন্য বিখ্যাত। ওই খালের চতুর্দিকে অসংখ্য সুপারি গাছ ছিল। এই সুপারি গাছগুলো পাহাড় দেওয়ার জন্য ওই খালের একটি জায়গায় পানির উপরে, স্থানীয় ভাষাটাকে মং বলে, আমরা যেটাকে টং বলি বা মাচা বলি, এমন একটি জায়গা মানে তৈরি করা হয়, একটা ছোট্ট ঘরের মতো। ওই ঘরের মধ্যে দুইজন ব্যক্তি থাকতেন। এর মধ্যে একজন, যাকে কেন্দ্র করে এই ঘটনা, তার নাম হচ্ছে রফিক। তবে তার নাম আসলেই রফিক কিনা এটা নিশ্চিত হওয়া বেশ কঠিন ছিল। তবে মোটামুটি যতটুকু তথ্য উপাত্ত পাওয়া গেছে সেই অনুযায়ী তার নামটা রফিক বলে মনে হয়েছে। এই রফিক যখন রাত্রে পাহারা দিত, তার সাথে একজন লোক থাকতো। গভীর রাতে তিনি ওই সুপারি গাছের ভেতর থেকে ঝুম 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 আওয়াজ শুনতেন। এভাবে একদিন, 2 দিন, 3 দিন এরকম শুনতে শুনতে 7 দিনের দিন এটি কি, এটি উনি শনাক্ত করতে সক্ষম হন। কারণ ওই 7 দিনের দিন ওই ঝুমঝুম শব্দকারী ওই বিশেষ সুপার ন্যাচারাল এন্টিটিটি তার সামনে এসে জ্বালায়। দেখতে পান অপরূপ সুন্দরী এক নারী, এবং সেই সুন্দরী নারী ওই দিন তাকে বিয়ের কথা বলে। ওই রফিক উনি অবিবাহিত ছিলেন। তিনি এই প্রস্তাব পেয়ে রাজি হয়ে যান। মুহূর্তের মধ্যে ওই পরী একটি কাজী নিয়ে আসেন এবং তাদের বিয়ে সম্পন্ন হয়। বিয়ের পরে তিনি তার স্ত্রীকে বাড়িতে নিয়ে যান।
বাড়িতে নিয়ে যাওয়ার পরে যেহেতু গ্রাম অঞ্চল, এক কথা দু কথা খুব দ্রুত মানুষের কানাকানি হয়ে চতুর্দিকে ছড়িয়ে যায় যে রফিক একটি পরীকে বিয়ে করেছে। চতুর্দিক থেকে লোকজন দেখতে আসে, কিন্তু কেউ আসলে দেখতে পায় না। শুধু রফিক এবং তার পরিবারের কিছু সদস্য দেখতে পেত, তাও রফিক সবসময় দেখতে পেলেও তার পরিবারের সদস্যরা সবসময় দেখতে পেত না। আর বাহিরের লোকের তো দেখার কোনো প্রশ্নই আসে না। রফিকের পরিবার কৃষি কাজ করত। অনেক সময় কেউ কেউ দেখতো যে রফিকের মা ধানের পাশে বসে আছে, মাথার উপর একটি ছাতি ধরা আছে, কিন্তু কে ছাতি ধরে রেখেছে সেটা বোঝা যাচ্ছে না। মোটামুটি স্বাভাবিকভাবেই তাদের দিন কাটছিল। এর মধ্যে রফিক তার মাকে বলে রেখেছিল যে তোমার বৌমা যেই কাপড় পরে বিয়ে করেছিল আমাকে, এই কাপড়টি কিন্তু কখনো তোমার বৌমা যদি চায় তাকে দিও না। কারণ হচ্ছে রফিক বিয়ের পরে এই কাপড়টি তার মায়ের কাছে আমানত হিসাবে রেখে দিয়েছিল। তো তার মা বলে ঠিক আছে, চাইলে আমি দেব না। তো এইভাবে দিন চলছিল। এর মধ্যে আমাদের যে মাসুম ভাই, যিনি আমাদেরকে স্টোরিটি দিয়েছেন, তার আপন চাচা, যিনি এই পরিবারের সাথে সংশ্লিষ্ট ছিলেন, আত্মীয় ছিলেন, তিনি একদিন সন্ধ্যার পরে রফিকের বাড়িতে যান। বাড়িতে যাওয়ার পরে রফিককে বলেন যে রফিক, তোমার ওয়াইফের সাথে আমি কথা বলতে চাই। তখন রফিক বলে হ্যাঁ, আমার ওয়াইফ এখানে আছে, আপনি কথা বলেন। তখন তিনি বলেন যে বৌমা, তোমরা তো বিয়ে করলা, তোমাকে তো কখনো দেখলাম না, আর মিষ্টিও তো খেলাম না। এই কথা বলার সাথে সাথে বেশ মাত্র কয়েক মিনিট সময় লেগেছে। এর মধ্যে 10-12 কেজি মিষ্টির একটি প্যাকেট এনে বিছানার উপর ধপাস করে রেখে দেয়, কিন্তু কাউকে দেখা যায় না। তো মাসুম ভাইয়ের মানে যিনি চাচা, উনি খুব একটা বেশি অবাক হন নাই, কারণ যিনারা এরকম মিষ্টি এনে দিতেই পারেন। কিন্তু উনি একটা বিষয়ে খুব ভয় পান। সেটি হচ্ছে হঠাৎ ভয়ঙ্কর কণ্ঠে একটি শব্দ ওনার কানে ভেসে আসে। এই ভয়ঙ্কর কণ্ঠে মাসুম ভাইয়ের চাচাকে বলে, কোনো কিছুর সাথে আমাকে কম্পেয়ার করবি না, কোনো কিছুর সাথে আমাকে তুলনা করবি না, আর আমার সাথে অহেতুক কোনো কথা বলার চেষ্টা করবি না কেউ। যদি করিস খুব খারাপ হবে। ভয়ঙ্কর কণ্ঠে এই শব্দ শুনে শুধু যে মাসুম ভাইয়ের চাচা ভয় পেয়েছিলেন তা নয়, ওই বাড়ির অন্যান্য সদস্যরাও ভয় পেয়েছিলেন। মাসুম ভাইয়ের চাচা দ্রুত ওই বাসার থেকে বের হয়ে আসেন এবং আর কখনোই ওই বাড়িতে, অন্তত এই উদ্দেশ্যে, আর কখনো যান নাই যে কখনো রফিকের ওয়াইফকে দেখতে চাইবেন তিনি। যাই হোক, এর মধ্যে ঘটে যায় একটি ঘটনা। এটি হচ্ছে, একসময় রফিক বাড়িতে ছিল না। সন্ধ্যার পরে আস্তে আস্তে বেশ দেরি হচ্ছিল। সন্ধ্যার পরে রফিকের সেই পরী স্ত্রী তার শাশুড়ির কাছে, মানে রফিকের মার কাছে গিয়ে বলেন যে মা, আমার ওই ড্রেসটা একটু দেন তো। রফিকের মা প্রথমে বলে যে ড্রেস দিয়ে কি করবা? বলে না, আমার একটু কাজে লাগবে, আমাকে দেন। তো উনি আসলে প্রথমে দিতে রাজি না হলেও অতটা গভীরভাবে চিন্তা করেন নাই। যেহেতু চিন্তা করছেন যে এতবার করে চাচ্ছে, আর তাছাড়া এই মেয়েটি তো আসলে আমাদের মানুষ না, সে জিন সম্প্রদায়ের, সুতরাং এত ঘন ঘন চাচ্ছে, যদি না দেয় তাহলে যদি আবার সে রাগ করে। তো জাস্ট এতটুকু চিন্তা করে ওই ড্রেসটি ওই মেয়েকে দিয়ে দেন। যখনই ওই মেয়েটাকে ওই ড্রেস উনি দিয়ে দিয়েছেন, হঠাৎ করে বাড়ির চারিদিকে ঝুম 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 শব্দ শুরু হয়ে যায় এবং শুধু ওই বাড়ির সদস্যরা দেখতে পারেন চারদিক থেকে 6টি পরী উড়ে উড়ে নেমে আসছে। এবং নেমে আসার পর এই যেই মেয়েটি, যে পরী মেয়েটি, তাকে ধরে নিয়ে আকাশে উঠতে উঠতে আবার ঝুমঝুম শব্দ করতে করতে চলে যায়। আসসালামু আলাইকুম। As the veil between FT Shorts. a powerful angel descends from the shadows with glowing white wings
piercing red eyes. This রফিক বাড়িতে ফিরে এসে এই ঘটনা শুনে সে বলে, হায় হায়, তুমি এটা কি করেছো, কেন এটা দিয়ে দিলা? তখন রফিকের মা বলে, আমি আসলে বুঝতে পারিনি, এতটা গভীরভাবে চিন্তা করিনি। তখন রফিক কিছু ঘটনা বলে। সেটি হচ্ছে, কোনো এক রাতের বেলা রফিক বাড়িতে ফিরছিল। সাধারণত গ্রামের লোকজন যখন সাধারণত রাত বিরেতে চলাফেরা করে এবং তারা বেশ সাহসী হয়, তো রফিকও এমনই সাহসী একজন মানুষ। উনি বাড়িতে ফেরার সময় বড় একটি পুকুরের পাশে ধূপধাপ ধূপধাপ আওয়াজ হচ্ছিল। মনে হচ্ছিল বেশ কিছু মানুষ সেখানে গোসল করছে। তো রফিক খেয়াল করে চাঁদের আলোতে তার কাছে মনে হয় সেখানে বেশ কিছু মেয়ে গোসল করছে। তো রফিকের উচিত ছিল সেখান থেকে দ্রুত চলে যাওয়া, কিন্তু রফিক সেটা না করে সে আস্তে আস্তে পুকুরের কাছে যায় এবং দেখতে পায় যে পুকুরের ঘাটে বেশ কিছু কাপড় রেখে দেয়া। তো রফিক তার মাথায় একটি দুষ্টু বুদ্ধি খেলে যায়। সে চুপচাপ গিয়ে ওই কাপড়গুলো নিয়ে একটি ঝোপের আড়ালে বসে থাকে। কিছু সময় পর ওই পুকুরে গোসল করা মেয়েগুলো, ওখানে 7 জন মেয়ে ছিল, এই মেয়েগুলো যখন দেখলো যে তাদের কাপড় নেই, তারা চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়, আমাদের কাপড় নিল কে? তখন রফিক সাহস করে বের হয়ে আসে। বের হয়ে বলে যে আমি কাপড়গুলো নিয়েছি, আমি তোমাদের কাপড়গুলো দিয়ে দিব, কিন্তু আমার একটি শর্ত পূর্ণ করতে হবে। এদিকে মেয়েগুলো পুকুর থেকে উঠতে পারছিল না, তখন তাদের ভেজা কাপড় ছিল। বলে, কি শর্ত বলো? বলে, তোমাদের 7 জনের মধ্যে একজনকে বিয়েতে রাজি হতে হবে, মানে আমাকে বিয়ে করতে হবে। প্রথম 6 জন রাজি হয় না, কিন্তু ওদের মধ্যে যিনি ছোট, বয়সে ছোট, সে রাজি হয়। আসলে এই 7 জন ছিল পরী, এবং এই 7 জন ছিল আপন বোন। এর মধ্যে ছোট বোন রাজি হয়। তখন রফিক তাদের কাপড় দিয়ে দেয়, তারা একে একে কাপড় নিয়ে আকাশে উড়ে যায়। সর্বশেষ এই ছোট বোনটি, সে যখন কাপড় নেয় তখন রফিককে বলে, খুব শীঘ্রই তোমার সাথে আমার দেখা হবে। এই বলে সে চলে যায়। এবং এর পরেই রফিক এবং আরেকজন ব্যক্তি, যিনি ওই সুপারি বাগান পাহারা দিত, তাদের সাথে, মানে তারা যখন ওই পাহারা দিত, তখন ওই পরী মেয়েটি সুপারি গাছের কাছে এবং ঝুমঝুম শব্দ করত। অদ্ভুত বিষয় হলো যে রফিকের সাথে থাকা যে ব্যক্তি, ওই সময়টাতে সে এমন ভাবে ঘুমাতো যে কোনোভাবেই তাকে ডেকে তোলা যেত না। এভাবে 7 দিনের দিন রফিকের সাথে ওই মেয়েটির দেখা হয় এবং বিয়ে হয়। তারপরের ঘটনা তো গ্রামের সবাই জানে, বা রফিকের পরিবারের সদস্যরা জানে। রফিকের একজন আত্মীয়, তিনি রফিককে পরামর্শ দেয় এবং বলে যে তুমি খুবই একটা খারাপ কাজ করেছো। সেটি হচ্ছে, তুমি যখন বুঝতে পেরেছিলে যে ওখানে 7 জন পরী গোসল করছে, তোমার ওখানে যাওয়া উচিত হয়নি, এবং তাদের কাপড়ও সরিয়ে রাখা উচিত হয়নি, এবং তাদেরকে শর্ত দিয়ে তোমাকে বিয়ে করতে বাধ্য করানো এটা উচিত হয়নি। যেহেতু তারা শর্ত মেনে নিয়েছিল, প্রতিশ্রুতি দিয়েছিল, তারা তাদের প্রতিশ্রুতি রক্ষা করেছে। কিন্তু তুমি এই কাজটি খুবই অন্যায় করেছো, এটি করা উচিত না। কাউকে বিপদে ফেলে তার সুযোগ নেওয়া এটা উচিত না, তুমি কাজটি ভালো করোনি। রফিক তার ভুল বুঝতে পারে, কিন্তু ভুল বুঝতে পারলেও অনেক দেরি হয়ে যায়। এই ঘটনার কিছুদিন পরে, মানে রফিকের যেই পরী স্ত্রী, সে চলে যাওয়ার কিছুদিন পর থেকেই রফিকের মস্তিষ্ক বিকৃতি হতে থাকে এবং আস্তে আস্তে সে পুরোদস্তুর উন্মাদ হয়ে যায়। গ্রামের সকলেই বলতো যে তার স্ত্রীর শোকে সে পাগল হয়েছে, কিন্তু আসলেই কি তাই? লিসেনার্স, কি মনে হয় আপনাদের? সে কি তার স্ত্রীর শোকে পাগল হয়েছে, নাকি
জিনদেরকে অন্যায়ভাবে শর্ত দিয়ে তাদেরকে কোনো কাজ করতে বাধ্য করার কারণে আজকে তাদের এই পরিণতি হয়েছিল। প্রিয় লিসেনার্স, মাসুম ভাইয়ের যিনি চাচা, উনি 2014 সালে মারা গেছেন। যিনি ওই যিনি ছিলেন তার সাথে কথা বলেছিলেন। সেই রফিক এখন কি অবস্থায় আছে, রফিক ভাইয়ের আম্মা মাসুম ভাইয়ের আম্মা এটি বলতে পারেননি। এটি গ্রেটার নোয়াখালীর লক্ষ্মীপুর জেলার খিদিরপুর গ্রামের ঘটনা, এবং ওই গ্রামের অনেকেই ঘটনাটি জানেন। আপনারা যারা এখন শুনছেন তারাও হয়তো বা কোনো কারণে এই ঘটনাটি অন্যভাবে শুনে থাকতে পারেন, আমি ঠিক জানি না। তবে এই ঘটনাটি থেকে একটা বিষয় শিক্ষণীয়, সেটি হচ্ছে মানুষ হোক, জিন হোক বা যেই হোক, কারো কোনো বিপদে বা কোনো একটা সুযোগ নিয়ে, কারো কোনো সমস্যার সুযোগ নিয়ে নিজে উপকারী হওয়া বা নিজে উপকার পাওয়াটা ঠিক নয়। আর সেটি যদি জিনদের ক্ষেত্রে হয় বা জিনদের কোনো প্রজাতি, যেমন জিনদের মধ্যে পুরুষ যারা, তারা এক ধরনের, নারীদেরকে আমরা পরী বলি, তাহলে তো আরো উচিত নয়, কারণ তারা তো আমাদের জাতি নয়। তারা ক্ষমা করতে সহজে জানে না। তারা জানে অনেক অনুরোধ করলে হয়তো বা কেউ কেউ ক্ষমা করে, কিন্তু তাদের মধ্যে অধিকাংশই খুব একরোখা প্রজাতির হয়। আসসালামু আলাইকুম। FT Shorts. এমনই একটি গ্রামের ঘটনা নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। ঘটনাটি গাজীপুর জেলার। ঘটনাটির সময় 1987 সাল থেকে 90 সালের মধ্যে কোনো একটি সময়। এই ঘটনাটি যিনি আমাকে দিয়েছেন তার নাম হচ্ছে মাসুম, যিনি একজন সেনা সদস্য। তিনি কুমিল্লা ক্যান্টনমেন্টে বর্তমানে কর্মরত আছেন। আর এই ঘটনাটি উনি সংগ্রহ করেছেন ওনারই একজন সহকর্মীর কাছ থেকে। আর যার সাথে এই ঘটনাটি ঘটেছে তারই নাতি হন মাসুম ভাইয়ের এই সহকর্মী। তো চলুন চলে যাই ঘটনায়। একজন কাঠুরিয়াকে কেন্দ্র করে এই ঘটনা, যার নাম খোদা নেওয়াজ। ষাটোর্ধ্ব এই কাঠুরিয়া, তিনি এবং তার সাথে থাকা আরও কয়েকজন কাঠুরিয়া মিলে বিভিন্ন জায়গায় গাছ কেনেন, কাটেন, কেনা বেচা করেন। এভাবেই চলছিল তাদের। ছোটবেলা থেকেই তিনি এই কাঠের বিজনেসের সাথে ছিলেন, এজন্য গাছ খুব ভালো চিনতেন। ওনার বাড়ি ছিল গাজীপুর জেলার কাপাসিয়ার আমরাইদ গ্রামে। উনি কাছাকাছি আর একটা জায়গা, যে গ্রামের নাম হচ্ছে খিদিরপুর। এই খিদিরপুরে একটি বড় গাছ কেনেন। কথা ছিল কিছুদিন পরে সেই গাছটি কাটবেন। কথা অনুযায়ী উনি সহ আরো কয়েকজন মিলে চলেছেন সেই গাছ কাটতে। গাছটি বেশ বড় ছিল, ডালপালা, তারপরে গাছের পাতা, সবকিছুই পরিপূর্ণ ছিল গাছে। গাছটি দেখে সাথে থাকা কয়েকজন কাঠুরিয়া বলছিল, গাছটি মনে হয় অনেক পুরনো, কাঠও ভালো পাওয়া যাবে, দামও ভালো পাওয়া যাবে। সবাই বলছিল হ্যাঁ তাই তো। কেউ কেউ বলছিল গাছটি দেখলে কেমন যেন ভুতুরে ভুতুরে লাগে, মনে হয় এই গাছে কতদিন যেন কেউ ওঠে না। যদিও সেটা কোনো ফলের গাছ ছিল না, তাই হয়তো বা কোনো মানুষ ওঠে না, কিন্তু এটাও দেখে বোঝা যাচ্ছিল আসলে এই গাছে মনে হয় অনেকদিন কেউ ওঠেনি। যাই হোক, ওনারা গাছ কাটা শুরু করে দেন। গাছ বিভিন্ন অংশে বিভক্ত করে তারা কাটতে থাকেন
কারণ আমরা জানি বড় বড় গাছ কাটার সময় একবারে কাটা যায় না, বিভিন্ন কলা কৌশল অবলম্বন করে গাছগুলো কাটতে হয়। গাছের একদম মাথার দিকে যখন কাটা শুরু করেছে এবং কাটার পরে সেটি যখন মাটিতে পড়ে যায়, যেখানে পরের কাছাকাছি দাঁড়িয়েছিলেন কাঠুরিয়া খোদা নেওয়াজ। এই খোদা নেওয়াজ কাঠুরিয়াকে কেন্দ্র করেই আজকের এই গল্পটি আবর্তিত হবে। উনি একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করলেন। গাছটি যখন মাটিতে পড়ে গেল ওই অংশটুকু, তখন দেখলেন ওই গাছের মাথার ওই অংশে একটি হাড়ির মতো কি যেন দেখা যাচ্ছে, এবং মাথার ওই অংশটি মাটিতে পড়ার সাথে সাথে ওই হাড়িটি পাশে ছিটকে পড়ে ওই হাড়ির মধ্যে থেকে অদ্ভুত রকমের এবং বড় বড় দুটি ব্যাঙ বের হয়ে আসে। খোদা নেওয়াজ এটাও দেখেন ওই হাড়ির মধ্যে রয়েছে চকচকে স্বর্ণের মতো কিছু মোহর। এটি কি স্বর্ণ না অন্য কিছু সেটা উনি পরীক্ষা করেননি বা ওই সময় বুঝতে পারেননি, কিন্তু এতটুকু বুঝতে পারছিলেন এটা মূল্যবান কিছু। উনি হাত দিয়ে যখনই মোহরটি ধরেন, তখনই ওই যে দুটো ব্যাঙ, এই ব্যাঙ দুটি মাথা ঠুকতে ঠুকতে মারা যায়। হয়তোবা ব্যাঙ দুটি বুঝতে পেরেছিল এই মোহরগুলো মানুষের হাতে চলে গেছে, এটা আর তাদের নিয়ন্ত্রণে নাই। হয়তোবা এই মোহরগুলো পাহারার দায়িত্বে ছিল এই ব্যাঙ দুটি, তারা তো আর রক্ষা করতে পারল না, তাই হয়তোবা তারা সুইসাইড করেছিল। এটি আমাদের অনুমান। আসলে কি হয়েছিল সেটা আমরা জানি না, যে কেন ব্যাঙ দুটি এভাবে মারা গেল। খোদা নেওয়াজ উনি ব্যাঙের এই মৃত্যু দেখলেন, কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে যে ওইখানে গাছ কাটতে থাকা আরো কয়েকজন, তারা কিন্তু এই বিষয়টি খেয়াল করেনি। খোদা নেওয়াজ যখন দেখলেন যে তারা এই বিষয়টি খেয়াল করেনি, তখন তিনি এই বিষয়টার পূর্ণ সদ্ব্যবহার করলেন। উনি দ্রুত হাড়িসহ মোহরগুলো উনি লুকিয়ে ফেললেন এবং ওখানে থাকা যে গাছের পাতার ডাল এগুলো দিয়ে ঢেকে রাখলেন। তখন উনি অন্য সদস্যদেরকে বললেন, এই তোমরা তো অনেকক্ষণ গাছ কাটলা, চলো এবার একটু খাওয়া দাওয়া করে আসি। অন্যরা বললো, হ্যাঁ তাই তো, বেশ খানিকক্ষণ তো কাজ করলাম, একটু খাওয়া দাওয়া করে আসার দরকার, চলো যাই। সবাই খাওয়া দাওয়া করার জন্য একটা জায়গায় চলে আসেন। খাওয়া দাওয়ার ঠিক মাঝামাঝির দিকে খোদা নেওয়াজ উনি বলেন, আমার খাওয়া হয়ে গেছে, আমার ক্ষুধা শেষ, আমি যাই দেখি একটু গাছের কাছে যাই, ওদিকে কি অবস্থা। অন্যরা ঘুণাক্ষরেও কোনো সন্দেহ করতে পারেনি যে আসলে কি ঘটছে। খোদা নেওয়াজ আবার সেই জায়গাতে চলে যায়। ওখানে যে কাজটি করে, গাছের ডাল পাতাগুলো এক জায়গা করে এবং একটা স্তূপের মতো বানায়, তার মধ্যে ওই মোহর সম্বলিত হাড়িটি রেখে দেন। অন্য কাঠুরিয়া দেখলো যে বাহ, খোদা নেওয়াজ তো কাজ করছে, এই জন্য তারা আর কোনো সন্দেহ করেনি। কাজ শেষে খোদা নেওয়াজ খুব সুকৌশলে ওই হাড়ি ভর্তি মোহরটি উনি সাথে নিয়ে আসেন, যেটা তার সাথে থাকা অন্যরা কেউ টের পায়নি। এই হাড়িটি নিয়ে উনি ওনার বাড়ির পেছনে একটি জায়গায় গর্ত করে পুঁতে রাখেন। এদিকে ওনার মেয়ের বিয়ের কথা চলছিল। পাত্রপক্ষ মেয়েকে দেখে যায়, দিন তারিখও সব ঠিকঠাক হয়, কিন্তু দুঃখজনক ব্যাপার হলো সব বিষয় পাকাপাকি হওয়ার পরেও পাত্রপক্ষ কোনো এক অজানা কারণে এই বিয়েটি ভেঙে দেয়। বিয়ে ভেঙে যাওয়ার কারণে খোদা নেওয়াজ নিজেও মানসিকভাবে ভেঙে পড়েন, কারণ ওনার বয়স হয়েছিল, এই বয়সে মেয়েকে বিয়ে দেওয়াটাও জরুরি, আর ওই মেয়েটিও মানসিকভাবে ভেঙে পড়েন। খোদা নেওয়াজ যে কাজটি করেন সেটি হচ্ছে ওই মোহর ভর্তি হাড়িটি উনি বাড়ির পেছন থেকে তুলে ওনার বাসার কাছাকাছি একটি কবরস্থানে নিয়ে যান এবং একটি ভাঙা পুরনো কবরের মধ্যে ওই হাড়িটি রেখে আসেন।
উনি ভেবেছিলেন হয়তোবা হাড়ির কারণে এই সমস্যাটি হয়েছে। উনি ওই কবরের ভেতরে রেখে আসার কয়েকদিনের মধ্যেই ওনার মেয়েটি হঠাৎ অসুস্থ হয় এবং অল্প সময়ের মধ্যেই মারা যায়। মেয়ের এই হঠাৎ মৃত্যু উনি মেনে নিতে পারেননি, কিন্তু ওনার একটা দৈনন্দিন কাজ উনি প্রতিনিয়তই করে চলছিলেন। সেটি হচ্ছে কবরের মধ্যে ওই হাড়িটি রাখার পর উনি প্রতিদিন 2-3 বার সেই হাড়িটি দেখতে যেতেন। গ্রামের লোকজন কিন্তু কয়েকদিন পর বিষয়টা লক্ষ্য করেন যে উনি তো আগে কখনো এভাবে আসতো না, এখন কেন আসে। এদিকে আরেকটি ঘটনা ঘটে। ওনার একজন ছেলে অসুস্থ হয় হঠাৎ করে, সেও মারা যায়। পুত্র এবং কন্যার মৃত্যুতে উনি শোকে কাতর হয়ে পড়েন। উনি বুঝতে পারেন যে উনি একটা বড় ধরনের অন্যায় কাজ করেছেন। ওই মোহরবর্তী হাড়িটি নিয়ে আসা উচিত হয়। ওদিকে গ্রামের লোকজন সন্দেহ করে খোদা নেওয়াজকে চাপ দেয় যে তুমি কেন কবরস্থানে যাও, আমাদেরকে বলতে হবে, আগে তো কখনো দেখতাম না এইভাবে আসা। উনি ইনিয়ে বিনিয়ে এড়িয়ে দেওয়ার চেষ্টা করলেও গ্রামবাসী সেটা ধরতে পারে। চাপের মুখে উনি সব ঘটনা খুলে বলেন। গ্রামবাসী বলেন, তোমার এই কাজটি করা উচিত হয়নি। যাই হোক, যেহেতু বিষয়টা হয়েই গেছে, তুমি কবরের মধ্য থেকে এই হাড়িটি সরিয়ে। আসসালামু আলাইকুম। FT Shorts. সেটা নিয়ে তুমি কি করবা এটা তুমি জানো। গ্রামবাসী যখন বুঝেছিল যে এই হাড়িটি ভয়ানক রকমের এক অভিশাপ নিয়ে আসে, এই জন্য তারাও এই হাড়িটির প্রতি কেউ লোভ করেনি। খোদা নেওয়াজ কথা দেন যে এই হাড়িটা উনি সরিয়ে ফেলবেন, কিন্তু একই উনি যখন হাড়িটি সরাতে গেছেন, তিনি দেখেন এই হাড়িটিকে পেঁচিয়ে রেখেছে ভয়ঙ্কর একটি সাপ। এই হাড়িটির কাছেও যাওয়া যাচ্ছে না। গ্রামের অনেকেই এই বিষয়টি লক্ষ্য করেছিলেন, কয়েকজনও চেষ্টা করেছিলেন সেটিকে সরানোর, কিন্তু পারেননি। ওই হাড়িটিকে আর সরানো যায়নি। ওই হাড়িটি ওরকমই রয়ে গিয়েছিল। পরে কি হয়েছে ওই হাড়িটির কেউ বলতে পারে না, তবে এটা সত্য, ওই হাড়িটি কেউ সরাতে পারেনি। ছেলের মৃত্যুর কিছুদিন পর ওনার আচরণেও অস্বাভাবিকতা লক্ষ্য করা যায়। উনিও অনেকটা পাগলের মতো হয়ে যান এবং কিছুদিন পর মারা যান। ঘটনাটি আপাতত দৃষ্টিতে এখানেই শেষ, কিন্তু প্রিয় লিসেনার্স, আমরা এখান থেকে কি শিক্ষা পেলাম? আমরা এটাই শিক্ষা পেলাম যে যখন আমরা কোথাও কোনো এই টাইপের সম্পদ দেখব, আমাদের উচিত সেটায় হাত না দেয়া। তবে সেখানে যদি কোনো প্যারানর্মাল কোনো বিষয় মনে না হয়, আমাদের উচিত সেটি মূল মালিকের কাছে ফেরত দেওয়ার সর্বাত্মক চেষ্টা করা। আর যদি বোঝা যায় যে এর মধ্যে প্যারানর্মাল কোনো বিষয় হতে পারে বা থাকতে পারে, তাহলে সেই বিষয়টিতে হাত না দেওয়াটাই উচিত হবে। আর যদি মনে করা যায় যে না, এখান থেকে এটা সরিয়ে ফেলার দরকার, তাহলে সেটি সরিয়ে একটি নির্জন স্থানে রেখে আসা উচিত। আর তা না হলে বা লোভ করলে এই ধরনের পরিণতি আমাদের সাথেও হতে পারে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক। যারা এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। আসসালামু আলাইকুম। FT Shorts.
angel descends from the shadows. With glowing white wings and piercing red eyes, this celestial being holds secrets unknown to mankind. Enter the realm of the extraordinary with FT Shorts, where mysteries and legends come to life. As the veil between worlds grows thin, a powerful angel descends from the shadows. With glowing white wings and piercing red eyes, this celestial being holds secrets unknown to mankind. Enter the realm of the extraordinary with FT Shorts, where mysteries and legends come to life. As the veil between worlds grows thin, a powerful angel descends from the shadows. With glowing white wings and piercing red eyes, this celestial being holds secrets unknown to mankind. Enter the realm of the extraordinary with FT Shorts, where mysteries and legends come to life.